হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট ম্যাথস। বন্ধুরা, আপকামিং এক্সাম ফুড এসআই এবং ক্লার্কশিপকে লক্ষ্য রেখে যে আমরা 400টা অঙ্ক করছিলাম, তো আজকের ক্লাসের 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখে নিই। দেখো, বলছে যে 72 লিটার একটি মিশ্রণে সিরাপ ও জল 7:2 অনুপাতে আছে। এর সঙ্গে কত পরিমাণ জল মিশালে সিরাপ ও জলের পরিমাণ 4:3 হবে। দেখো, সিরাপ আর জল প্রথমে কত ছিল? 7:2 অনুপাতে, ঠিক আছে। এবার এই সিরাপ ও জলের সঙ্গে আরও জল মেশালো, এর ফলে কি হচ্ছে? সিরাপ ও জলের অনুপাতটা হয়ে যাচ্ছে 4:3। এবার দেখো, এই যে মিশ্রণে, এই মিশ্রণে তো আমি জল ঢেলেছি, সিরাপ তো ঢালিনি, তাহলে এখানে সিরাপটা কেন পরিবর্তন হলো? পরিবর্তন হওয়ার কথা ছিল না। তাই আমি এখানে কি করব? সিরাপটাকে সেম করে নেব, অর্থাৎ এই 4 দিয়ে এখানে গুণ করব আর এই 7 দিয়ে এখানে গুণ করে দিচ্ছি। 4 দিয়ে এটাকে গুণ করেছি মানে কি? 4 দিয়ে এটাকেও গুণ করব। 7 দিয়ে এটাকে গুণ করেছি মানে কি? 7 দিয়ে এটাকেও গুণ করব, ঠিক আছে। তাহলে আমার সিরাপ কত হচ্ছে? 28:8। আর পরের মিশ্রণে সিরাপ ও জলের রেশিওটা কত হচ্ছে? 28:21, ঠিক আছে। এবার দেখো, প্রথমে সিরাপ 28 ইউনিট ছিল, এখনও 28 ইউনিটই আছে, কিন্তু জলটা দেখো আগে 8 ইউনিট ছিল, এখন 21 ইউনিট হয়ে গেছে। তার মানে এইখানে জলটা ঢালা হয়েছে কত ইউনিট? 8 থেকে 21, অর্থাৎ 13 ইউনিট ঢালা হয়েছে, ঠিক আছে। এবার কি বলেছে? আগে তো টোটাল যে মিশ্রণটা ছিল সেটা 72 লিটার ছিল, কিন্তু আমি দেখছি আগে কত ইউনিট ছিল? 28 ইউনিট আর 8 ইউনিট, টোটাল 36 ইউনিট ছিল মিশ্রণ। আর এই 36-এর মানই বলা আছে কত? 72, ঠিক আছে। তাহলে একের মান কত হবে? 72/36, ঠিক আছে। তাহলে 13-র মান কত হবে? তাহলে 13 দিয়ে গুণ করে দিলে আমি কতটা জল মিশিয়েছে সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 13-র মান কত হবে? এটা এখানে ফ্রেশ করে লিখছি, 36-এর মান 72 বলা আছে, তাহলে একের মান হচ্ছে 72/36। তাহলে 13-র মান কত? তো 13টা গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 36 দুগুণে 72 আর 13 দুগুণে 26। তাহলে এই যে মিশ্রণ, এই মিশ্রণে আমি 26 লিটার জল ঢেলেছি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো, 2 নম্বর অঙ্কটা কি বলেছে? যে একটি বালক 24 কিলোমিটার একটি পথ ঘন্টায় 4 কিলোমিটার বেগে এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে ফিরে এলো। দেখো, 24 কিলোমিটার পথ 4 কিলোমিটার পর ঘন্টা বেগে গেল এবং 6 কিলোমিটার পর ঘন্টা বেগে ফিরে এলো। তাহলে বালকটির যাতায়াতে গড় গতিবেগ কত? গড় গতিবেগের ক্ষেত্রে যদি সেম ডিস্ট্যান্স হয়ে যায়, মানে যে দূরত্ব গেল ঠিক সেই দূরত্বই ফিরে এলো, তাহলে গড় গতিবেগের যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে 2 ইন্টু প্রথম স্পিড ইন্টু দ্বিতীয় স্পিড বাই প্রথম স্পিড যোগ দ্বিতীয় স্পিডের যোগফল, ঠিক আছে। তাহলে 2 ইন্টু প্রথম স্পিড কত বলেছে? 4, ইন্টু দ্বিতীয় স্পিড কত বলা আছে? 6 বাই 4 আর 6-এর যোগফল কত হবে? 10। তাহলে 5, আচ্ছা এটা কাটছি না, এটা রেখে দিচ্ছি, ঠিক আছে। তো 424, 24 দুগুণে 48, 48/10। তাহলে 48/10 মানে কি জানি? 4.8। তাহলে 4.8 কিলোমিটার পার আওয়ার হলো আমাদের গড় গতিবেগ, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো, 3 নম্বর অঙ্কটা কি বলেছে? যে 6টি সংখ্যার গড় 30 এবং অপর 6টি সংখ্যার গড় 6 হলে তাহলে সংখ্যা সমূহের গড় কত? তাহলে প্রথম 6টি সংখ্যার গড় 30 যদি হয়, তাহলে প্রথম 6টি সংখ্যার সমষ্টি কত হবে? 3 6 18, অর্থাৎ 180। আবার পরের যে 6টি, সেই 6টি সংখ্যার গড় কত বলেছে? 6। তাহলে পরের 6টি সংখ্যার সমষ্টি কত হবে? 6 × 6, অর্থাৎ 36। তাহলে 180 আর 36 যোগ করলে কত হবে? 6। আর 8 আর 3 যোগ করলে কত হবে? 11 এক হাত থেকে 1 আর 2 216। তাহলে প্রথম থেকে 12টা সংখ্যার সমষ্টি হলো 216। তাহলে তাদের গড় বা কত হবে? 12 দিয়ে ভাগ করলে আমি গড়টা পেয়ে যাবো, তাই তো। তাহলে 12 × 12, ঠিক আছে। হাত থাকলো 9 আর 8 12 96, অর্থাৎ প্রথম 12টি সংখ্যার সমষ্টি কত হচ্ছে? গড় কত হলো? 18। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো, 4 নম্বর অঙ্কটা কি বলেছে? যে দুটি সংখ্যার যোগফল 45 ও গুণফল 500 হলে সংখ্যা দুটির গসাগু কত? দুটি সংখ্যার যোগফল আর গুণফল যখন এটা বলে দেওয়া থাকবে যে গুণফল 500, তাহলে এই 500কে প্রথমত আমি ভেঙে নেব মৌলিক উৎপাদকে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে ভাঙলে 100, 5 দিয়ে ভাঙলে 5 × 20 100, 5 দিয়ে ভাঙলে 4 × 5 20, আর 5 দিয়ে ভাঙলে 2 দিয়ে ভাঙলে 2 2 4, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি দেখব যে কত রকম উপায়ে আমি 45 দুটো সংখ্যার যোগফলকে 45 আকারে লিখতে পাচ্ছি। দেখো, 2 2 4 হচ্ছে, 2 2 4,
5 5 25, এটা এই 5 5 গুণ করে আর এই 2 দুগুণে 4, এটা করে আমার সম্ভব হচ্ছে না। 5 দুগুণে 10, 5 5 25, 25 দুগুণে 50, 50 আর 10 কখনোই আমি যোগ বিয়োগ করে আমার 45 হচ্ছে না। ঠিক আছে, তাহলে কি করব দেখি, 5 5 25, ঠিক আছে, আর 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20। দেখো এই 5 5 25 আর 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20, দেখো এই 25 আর 20 যোগ করলে আমাদের 45 হচ্ছে। ঠিক আছে না? আবার এই 25 আর 20 লসাগু যদি এখন করি আমি, তাহলে 25 আর 20 লসাগু করলে কত হচ্ছে, 5 5 25, 4 5 20, তাহলে গসাগু যদি করি তাহলে গসাগু কত হচ্ছে, 5। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 5 অঙ্কটা কি বলেছে, যে একটি ভেড়ার দাম 8টি ছাগলের দাম আর 30টি ছাগলের দাম 3টি গরুর দামের সঙ্গে সমান, তাহলে 50টি ভেড়ার বদলে কয়টি গরু পাওয়া যাবে? তাহলে 50টি ভেড়ার বদলে কয়টি গরু পাওয়া যাবে বলেছে, তাহলে আমার কি এখানে ভেড়ার সঙ্গে গরুর সম্পর্ক তৈরি করতে হবে। ঠিক আছে, এবার এখানে দেখো একটি ভেড়ার দাম বলেছে 8টি ছাগলের দামের সঙ্গে সমান, আবার এখানে ছাগলের দামের সঙ্গে গরুর দাম বলা আছে। দেখো তাহলে এইখান থেকে আমি বলতে পারি না যে 8টি ছাগলের দাম যদি একটি ভেড়ার সঙ্গে সমান হয়, তাহলে একটি ছাগলের দাম কত হবে, 1/8টি ভেড়ার দামের সঙ্গে সমান হবে। তাহলে 30টি ছাগলের দামে কয়টি ভেড়া পাবো, তাহলে 1/8 × 30, তাহলে 30টি ছাগলে আমি এতগুলো ভেড়া পাবো। ঠিক আছে, তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে 15/4টি আমি ভেড়া পাবো 30টি ছাগলের বদলে। ঠিক আছে, এবার দেখো এখানে বলা আছে যে 50টি, তাহলে এইখানে দেখো যে 30টি ছাগলের সঙ্গে যদি 3টি গরু পাওয়া যায়, আবার 30টি ছাগলের সঙ্গে যদি 5/4টি ভেড়া পাওয়া যায়, তাহলে আমি এটা বলতে পারি না যে 30টি ছাগলের সঙ্গে 15/4টি ভেড়া পাওয়া যাবে, 30টি ছাগলের দামে 15/4টি ভেড়া পাওয়া যাবে, বা 15/4টি ভেড়ার দামে 3টি গরু পাওয়া যাবে, এটা বলতে পারি। কারণ এটার সঙ্গে যদি ভেড়ার সমান হয়, তাহলে ভেড়ার সঙ্গে গরুর দাম সমান হবে, অর্থাৎ 15/4টি ভেড়ার বদলে গরু পাওয়া যাবে কটি, 3টি। ঠিক আছে, তাহলে একটি ভেড়ার বদলে গরু পাওয়া যাবে কত, 3 বাই, এটা 15/4 হবে, 15/4, এই 4টা উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে অ্যান্সার বের করতে হবে 50টি ভেড়ার বদলে কয়টি গরু পাওয়া যাবে। তাহলে 50টি ভেড়ার বদলে গরু পাওয়া যাবে 3/15 × 4 × 50। ঠিক আছে, তাহলে 3 5 15, 5 10 50, 4 10 40, তাহলে 40টি গরু পাওয়া যাবে। তাহলে 50টি ভেড়ার বদলে গরু পাওয়া যাবে 40টি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে রেশিও মেথডেও করা যায়, কিভাবে আমি একটু বলে দিচ্ছি। দেখো বলছে একটি ভেড়ার দাম 8টি ছাগলের দামের সঙ্গে সমান, তো ভেড়া শিপ এটা ধরলাম আর গোট ধরলাম, তাহলে একটি ভেড়ার দাম 8টি ছাগলের রেশিওর সঙ্গে সমান। আবার দেখো বলা আছে যে 30টি ছাগলের দাম 3টি গরুর দামের সঙ্গে সমান, তাহলে গোটের সঙ্গে কার রেশিও আছে, এখানে গরু, তাহলে গোটের সঙ্গে কাউয়ের রেশিও আছে। ঠিক আছে, তাহলে 30টি ছাগলের সঙ্গে 3টি গরুর দাম বলা আছে, তাহলে 30টি ছাগলের সঙ্গে 3টি গরু, তাহলে 3 10 30, 3 1 3, অর্থাৎ 10:1। ঠিক আছে, এবার আমি ভেড়া, ছাগল আর কাউয়ের রেশিওটাকে একটা রেশিওতে পরিণত করে নেব। তাহলে 1:8, আর এখানে আছে 10:1, অর্থাৎ গোট 10 হলে কাউ আছে 1। ঠিক আছে, তাহলে এই 8টা আমি এখানে লিখব, আর এই 10টা এখানে 10, আমি একটা রেশিওতে পরিণত করার চেষ্টা করছি। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে, 10 1 10 8 10 80 8 1 8, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে রেশিওটা কী হলো, 10:80:8। এখন আমাকে শেষ যে রিলেশনটা দেওয়া আছে সেটা কি, মানে শেষ যে আমাকে অ্যান্সারটা বের করতে হবে সেটা হচ্ছে 50টি ভেড়ার বদলে কয়টি গরু পাওয়া যাবে। কিন্তু এখানে দেখছি যে 10টি ভেড়ার বদলে 8টি গরু পাওয়া যাবে, তাহলে আমাকে দরকার হচ্ছে 50, তাহলে আমি 5 দিয়ে গুণ করে দিচ্ছি, সবাইকে 5 দিয়ে গুণ করে দিলাম, একেও 5 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 5 10 50টি, 5 8 40, অর্থাৎ 400 5 8 40। ঠিক আছে, আচ্ছা 40, তাহলে এখানে বুঝতে পারছি যে 50টি ভেড়ার বদলে 40টি আমি গরু পেতে পারি। ঠিক আছে, এইভাবেও তোমরা করতে পারো। তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 6 অঙ্কটা কি বলেছে, যে প্রথম 31টি প্রকৃত সংখ্যার গড় কত। তাহলে প্রথম 31টি প্রকৃত সংখ্যার গড়টা তুমি ভুলে যাও, প্রথম 31টি প্রকৃত সংখ্যার সমষ্টি কত, মানে 1 2 3 4 5, এইভাবে
প্রথম 31টি স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা আমরা কি জানি, যে সমষ্টির ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, এখন nটি স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে nটি স্বাভাবিক সংখ্যার গড় যদি বলা হয় তাহলে n দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো। তাহলে n দিয়ে ভাগ করা মানে কি n কেটে যাবে, অর্থাৎ n প্লাস 1/2টা হলো, এইটা হচ্ছে একটা ফর্মুলা দাঁড়ালো যে nটি স্বাভাবিক সংখ্যার সমষ্টির গড় কত। ঠিক আছে, তাহলে 31টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে, 31 যোগ 1/2 অর্থাৎ 32কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 16, অর্থাৎ 31টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 16। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 7 অঙ্কটা কি বলেছে, যে একজন বালক 3 কিলোমিটার গতিতে স্কুলে যায় এবং 2 কিলোমিটার গতিতে স্কুল থেকে ফিরে আসে, আর সমগ্র যাত্রাপথে তার মোট সময় লাগে 5 ঘন্টা। তাহলে সেই বালকের স্পিডের রেশিও দুটো আমি বের করে নিচ্ছি। প্রথম স্পিড কত ছিল 3, আর দ্বিতীয় স্পিড কত ছিল 2। তাহলে আমরা এর আগে জেনেছি যে স্পিডের রেশিও যা হয় সময় রেশিও তার উল্টো হয়, অর্থাৎ t1/t2 রেশিওটা হবে এর উল্টো হয়ে যাবে, অর্থাৎ 2/3 হয়ে যাবে। তাহলে মোট সময় কত লাগছে দেখছি, 2 আর 3 মিলে টোটাল সময় লাগছে 5 ইউনিট। আর এখানেও তাই বলছে যে তার সমগ্র যাত্রাপথে মোট সময় লাগছে 5। তাহলে 5 ইউনিটের মানে 5, তাহলে 1-এর মানে 1। তাহলে এই দুটো থেকে যে কোনো একটা টাইম বের করে নিচ্ছি, 2-এর মানই বের করে নিচ্ছি, তাহলে 2-এর মান হবে 2। ঠিক আছে, তাহলে t1-এর মান হলো 2। ঠিক আছে, আর s1-এর মান বলা আছে 3। তাহলে যেতে সময় লেগেছে 2 ঘন্টা আর তার স্পিড ছিল 3, তাহলে ডিস্টেন্স নিশ্চয়ই আমি পেয়ে যাব। ডিস্টেন্স মানে কি, স্পিড ইন্টু টাইম, অর্থাৎ 3 ইন্টু 2 অর্থাৎ 3 × 6 কিলোমিটার। তাহলে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, 6 কিলোমিটার। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, 6 কিলোমিটার, অপশান এই অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 8-এর অঙ্কটা কি বলেছে, যে কোনো আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে পি টাকা আমি ধরলাম যে সুদে আসলে হলো 3p টাকা, তার মানে নিশ্চয়ই ইন্টারেস্টটা কত হবে, এটা সুদ আসল আর এটা আসল। সুদ আসল থেকে যদি আসল বিয়োগ করি তাহলেই এটা যেটা পাবো সেটা সুদ পেয়ে যাব। আর সুদ মানে কি জানি, i = PRT/100। তাহলে আয়ের মান তো পেয়ে গেলাম 2p, আয়ের মান পেয়ে গেলাম 2p সমান p এর মান তো p আসল p ইন্টু আর এর মান বলা আছে 8%। ঠিক আছে, ইন্টু t এর মান আমাকে বের করতে হবে /100। এই p কেটে যাবে। আচ্ছা, এই 2 এখানে 4 4 25 100। ঠিক আছে, তাহলে t এর মান কত হবে, এই 25টা কোনো গুণ করে দিই, তাহলে 25 বছর। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 9-এর অঙ্কটা কি বলেছে, যে একটি চৌবাচ্চার এ ও বি নল একত্রে 6 ঘন্টায়, একত্রে এ আর বি নল একত্রে কত ঘন্টায়, 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। বি আর সি নল একত্রে 4 ঘন্টায়, এবং সি আর এ নল একত্রে 3 ঘন্টায় পূর্ণ করতে পারে। ঠিক আছে, তাহলে এই 6, 4 আর 3 এই তিনটে লসাগু করব। 6, 4 আর 3 লসাগু হবে 12। এটা হবে টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটিটা পাওয়া যাবে। ঠিক আছে, 12 ইউনিট হচ্ছে টোটাল ট্যাঙ্কির যে ক্যাপাসিটিটা হচ্ছে 12 ইউনিট। এই সময় দিয়ে যদি আমি এই টোটাল ক্যাপাসিটিকে ভাগ করি তাহলে এ আর বি এর নলের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সিটা পেয়ে যাব। তাহলে 6 এখানে 2 হবে, এদের এফিসিয়েন্সি হবে 3, আর সি আর এ নলের এফিসিয়েন্সি হবে 4। তাহলে এই তিনটে এফিসিয়েন্সি যোগ করে দিচ্ছি, তাহলে এ প্লাস বি প্লাস সি। দেখবা এইখানে এ আর এখানে এ দুটো এ আসবে, তাহলে 2 এখান থেকে কমন আসবে, দুটো বি দুটো সি এভাবে আসবে, তাহলে 2 একটা কমন চলে আসবে। তাহলে 2 × a + b + c এর এফিসিয়েন্সি হবে 2 আর 3 5, 5 আর 4 9। তাহলে এ বি আর সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 9/2। কি বলেছে, যে তবে শুধুমাত্র বি নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। তাহলে এ বি আর সি তিনজনের একত্রে এফিসিয়েন্সি 9/2। তাহলে আমি বি এর এফিসিয়েন্সিটা বের করব। তাহলে সি প্লাস এর এফিসিয়েন্সি বলা আছে, সি প্লাস এর যে কর্মদক্ষতা সেটা কত 4 বলা আছে, তাহলে 4। তাহলে এখান থেকে আমি বিয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, এটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে এই এ আর এ বাদ যাবে আর সি বাদ যাবে। তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো কত, 9/2 বিয়োগ 4, অর্থাৎ 4 দুগুণে 8, 8 থেকে 9 থেকে 8 বদলে 1/2। তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 1/2। আর টোটাল যে ক্যাপাসিটি সেটাকে যদি আমি এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দিই, বি এর কর্মদক্ষতা 1/2 অর্থাৎ 12 × 2/1 অর্থাৎ 24 কি 24 পাবো ঘন্টা। ঠিক আছে, 24 ঘন্টা। তাহলে বি নলটা যদি একাই চৌবাচ্চাটি পূর্ণ করে তাহলে তার সময় লাগবে কত ঘন্টা, 24 ঘন্টা। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো
10 অঙ্কটা কি বলেছে যে এ একটি টিভি বিকে 5% ক্ষতিতে, বি ওই টিভিটি সিকে 10% ক্ষতিতে বিক্রি করে। যদি সি এর ক্রয় মূল্য এত টাকা হয় তবে প্রথম ব্যবসায়ী কত টাকায় কিনেছিল? এ, বি আর সি। তাহলে এ ধরো কোনো একটা টিভি 100 টাকায় কিনেছিল এবং সে বিকে 5% ক্ষতিতে অর্থাৎ 95 টাকায় বিক্রি করেছে। আবার বি করলো কি, সিকে 10% ক্ষতিতে বিক্রি করলো, অর্থাৎ 95 টাকার উপর 10% ক্ষতিতে বিক্রি করা মানে কি 90%-এ বিক্রি করেছে, 90%-এ বিক্রি করেছে। তাহলে 90% মানে 90/100, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমি রেখে দিচ্ছি, আর কাটাকাটি করছি না। তাহলে এই যে দামটা, এই দামটা সমানই বলা আছে যে আলটিমেটলি 855 টাকায় কিনেছে। তাহলে এইটার ভ্যালু বলতে পারি 855 টাকা। তাহলে একের ভ্যালু বলতে পারি কি 855। এইটা গিয়ে এখানে ভাগ হবে, আর ভাগটাকে যদি আমি গুণ লিখি তাহলে এই জিনিসটা উল্টিয়ে যাবে, অর্থাৎ 100টা উপরে চলে যাবে আর 95 আর 90টা নিচে চলে আসবে। 95 ইন্টু 90টা নিচে চলে আসবে। আমাকে বের করতে হবে প্রথম ব্যবসায়ী কত টাকায় কিনেছিল। তাহলে প্রথম ব্যবসায়ী তো 100 টাকায় কিনেছিল, তাহলে 100-র ভ্যালু কত হবে? তাহলে 100-র ভ্যালু কত হবে? 100 দিয়ে গুণ হয়ে যাবে তখন, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে আমি কাটাকাটি করি। আচ্ছা, এটা 0 0 কাটলাম। আচ্ছা, 9 দিয়ে কাটলাম, 9 9 81, 9 9 81, হাতে 4, 5 9 45, এই 95 কেটে গেল। তাহলে থাকলো কত? 10 ইন্টু 100 অর্থাৎ 1000। তাহলে 100-র মান বেরিয়ে গেল 1000 টাকা। তার মানে কি ওই ব্যবসায়ী সে 1000 টাকায় টিভিটি কিনেছিল। তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 11 অঙ্কটা কি বলেছে, 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করে 4% ক্ষতি হয়। তাহলে 1 টাকায় যদি 12টি লজেন্স বিক্রি করে তাহলে একটি লজেন্স নিশ্চয়ই 1/12 টাকায় বিক্রি করেছিল, অর্থাৎ সেলিং প্রাইসটা কত হবে? 1/12 টাকা। এর ফলে কি হচ্ছে, এটা এই 1/12 টাকায় কিন্তু একটি লজেন্স বিক্রি করেছিল, এটা মাথায় রাখতে হবে। তাহলে 4% যেহেতু ক্ষতি হয়েছে, তার নিশ্চয়ই কস্ট প্রাইসটা কত ছিল? ক্রয় মূল্য ইন্টু 100/100 মাইনাস লস হয়, ফর্মুলা, কস্ট প্রাইসের ফর্মুলা। বিক্রয় মূল্য ইন্টু 100/100 মাইনাস লস, ঠিক আছে। তাহলে 96, এটা হলো ক্রয় মূল্য। এখন কি বলছে ওই একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে এখন যদি প্রফিট 44% করতে চাই তাহলে সেলিং প্রাইসটা কত হবে? দেখি সেলিং প্রাইসটা বের করে নিই। সেলিং প্রাইসের ফর্মুলা কি? কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস প্রফিট বাই 100। তাহলে এই তো কস্ট প্রাইস তো এটা 1/12 ইন্টু 100/96 ইন্টু 100 প্লাস প্রফিট অর্থাৎ 144/100, ঠিক আছে। তাহলে এটাকে আমি কাটাকাটি করছি, 12 কে 12, 12 12 144, 8 12 96, আর এই 100 তো কাটবেই। তাহলে 1/9, সরি এটা 8, 1/8, 8 12 96 অর্থাৎ 1/8। তাহলে 1/8 টাকায় এখন যদি একটি লজেন্স 1/8 টাকা যদি একটি লজেন্স দেয় তবে তার কিন্তু 44% প্রফিট হবে। কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে টাকায় কটি লজেন্স দিতে হবে। তাহলে 1/8 টাকায় যদি একটি লজেন্স দেয় তাহলে 1 টাকা লজেন্স দেবে কত? 1/8 অর্থাৎ 1 ইন্টু 8/1 অর্থাৎ 8টি। তাহলে 1 টাকায় যদি এখন 8টি লজেন্স দেয় তবেই তার কী হবে? 44% প্রফিট হবে। তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 12 অঙ্কটা কী বলেছে, কয়লার বাজার দাম 25% হ্রাস পাওয়ায় একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহার 25% বৃদ্ধি পায়, ঠিক আছে। তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? ধরো প্রথমে দাম 25% হ্রাস পেয়েছে, 25% মানে কি 25/100 অর্থাৎ 1/4। এই 1/4 এই কথার অর্থ বলছে যে আগে যদি 4 টাকা দাম থাকতো এখন 1 টাকা দাম হ্রাস পেয়েছে, অর্থাৎ আগে যদি 4 টাকা দাম থাকতো এখন সেই দ্রব্যটির দাম 1 টাকার হ্রাস পেয়ে 3 টাকা হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, ওই পরিবারের দ্রব্যটির ব্যবহার কি হচ্ছে 25% বৃদ্ধি করলো। 25% মানে 1/4, অর্থাৎ 4 ইউনিট যদি আগে কোনো দ্রব্য ব্যবহার করতো এখন 1 ইউনিট বেশি ব্যবহার করছে। অর্থাৎ ব্যবহার যদি আগে পূর্বে 4 ইউনিট করতো এখন ব্যবহার করছে কত ইউনিট? 5 ইউনিট। এটা পূর্বের ব্যবহার, ঠিক আছে। আর এখন এটা হচ্ছে বর্তমানের ব্যবহার, বর্তমানে। তাহলে পূর্বে কি হতো, 4 ইন্টু 4 অর্থাৎ 16 টাকা খরচ হতো, ঠিক আছে। 4 ইউনিট কোনো দ্রব্য ব্যবহার করতো আর প্রতি ইউনিটের দাম 4 টাকা ছিল, তার মানে খরচ হতো 16 টাকা বা 16 ইউনিট খরচ হতো। আর বর্তমান 3 5 15 ইউনিট খরচ হচ্ছে, ঠিক আছে। তাহলে পূর্বের যে খরচ আর বর্তমানের খরচের যে রেশিও হলো কত? 16:15। আমাদের অ্যান্সার কী চেয়েছে? নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত চেয়েছে। অর্থাৎ নতুন খরচ কোনটা? এইটা, অর্থাৎ নতুন খরচ
আর পূর্বের খরচের রেশিওটা চেয়েছে। নতুন খরচ 15 আর পূর্বের খরচ কত 16, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 15:16 হবে। কখনোই 16:15 করে আসবে না, এটা করলে অ্যান্সার ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমাদের অঙ্ক কঠিন আসবে না, এরকম টাইপের প্রশ্নগুলো পড়ে অ্যান্সার করবে। ঠিক আছে, না হলে কিন্তু এই সামান্য একটু পড়ার ভুলে আমাদের নেগেটিভ মার্কিং হয়ে যাবে। তো আমাদের এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এই এটা অঙ্ক না, একটা রিজনিং, এটা সিরিজের রিজনিং দেওয়া আছে। দেখো 9, এখানে 28, 65 আর 126। দেখো 9 মানে কি 8-এর কিউব, সরি 2-এর কিউব যোগ 1, তার মানে 8, 2-এর কিউব 8 আর 1 9 হচ্ছে। আবার 28 মানে কি দেখো 2-এর পর 3-এর কিউব, মানে 3-এর কিউব 27 আর 1 যোগ করলে 28 হচ্ছে। আর 65 মানে কি দেখো 3-এর পর 4, 4-এর কিউব যোগ 1 অর্থাৎ 64 আর 1 65। তাহলে 126-এর কিউব 126 মানে কত 5-এর কিউব, মানে 5-এর কিউব 125 যোগ 26, তার মানে পরেরটা কত হবে 6-এর কিউব যোগ 1, আর 6-এর কিউব মানে কত জানেন 216 যোগ 1 অর্থাৎ 217 হবে এখানে। তাহলে এখানে অ্যান্সার হবে 217। তো আমাদের অ্যান্সার অপশান সি। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 14 অঙ্কটা কী বলেছে, 14 এটাও একটা রিজনিং। দেখো পিকু এবং পিউ বাড়ি থেকে দক্ষিণ দিকে রওনা দিল। এটা আমরা জানি কি নর্থ, এটা সাউথ, এটা ইস্ট আর এটা ওয়েস্ট। তাহলে পিকু আর পিউ করলো বাড়ি থেকে দক্ষিণ দিকে দুজনে রওনা দিল। এইভাবে রওনা দিয়ে 45 মিটার গেল, 45 মিটার গেল, ঠিক আছে গেল। তারপর পিকু বাম দিকে ঘুরে 20 মিটার গেল। পিকু করলো কি বাম দিকে, মানে কি এই বরাবর যেহেতু আসছে এরা, তাহলে বাম দিকে এইটা হবে পিকুর, তাই তো। তাহলে এই দিকে গেল কত মিটার 20 মিটার, 45 মিটার আসলো, আর পিকু এইদিকে ডান দিকে গেল 20 মিটার, বাম দিকে 20 মিটার গেল পিকু। এটা মাথায় রাখবে পিকু, হ্যাঁ পিকু। আচ্ছা তারপরে পিউ করলো কি ডান দিকে ঘুরে 70 মিটার গেল, অর্থাৎ পিউ এই দিক ঘুরে 70 মিটার গেল, 70 মিটার গেল, কত মিটার 70 মিটার গেল। এটা গেল পিউ, ঠিক আছে। এখন তাদের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এইখান থেকে এইটা দূরত্ব 70 আর এইখান থেকে পিকু গেল 20, তার মানে 70 আর 20 অর্থাৎ টোটাল 90 মিটার তাদের মধ্যে এখন দূরত্ব থাকছে। তো আমাদের এটা অ্যান্সার অপশান বি। চলো নেক্সট অঙ্কে 15 নম্বর। পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যাটি কত। এইটা তোমরা যদি ফর্মুলা মনে রাখতে চাও তাহলে বৃহত্তম সংখ্যা হবে এই যে, যদি এরকম থাকে পরপর যদি দুটি সংখ্যার বর্গের পার্থক্য এরকম টাইপের যদি বলা থাকে, তাহলে যে বর্গের পার্থক্য যে ভ্যালুটা দেওয়া থাকবে অর্থাৎ 81, তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 41 হবে আমার বৃহত্তম সংখ্যা, অর্থাৎ আমাদের অ্যান্সার অপশান সি। আর ক্ষুদ্রতম সংখ্যা বললে কি হবে, এই 81 যেটা পার্থক্যর যে ভ্যালুটা বলা থাকবে সেটার থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা হবে 40। যেহেতু আমাদের বৃহত্তম সংখ্যা চেয়েছে তার জন্য আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি হবে। ঠিক আছে, এবার এই অঙ্কটা যারা ফর্মুলা ভুলে যাবে তাদের জন্য আমি বলে দিই কীভাবে এই ফর্মুলাটা আসছে, একটু বলে দিচ্ছি। দেখো পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 বলেছে। ধরো আমি বড় সংখ্যাটা এক্স ধরলাম, তার মানে নিশ্চয়ই তার আগের যে সংখ্যাটা x-1 হবে। পরপর সংখ্যা বলেছে যেহেতু একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে তার পরের আগের সংখ্যাটা x-1 হবে। ঠিক আছে, তাহলে আমি আগের সংখ্যাটা x-1 ধরলাম। আর সংখ্যা দুটির বর্গের পার্থক্য, অর্থাৎ এই সংখ্যার বর্গ হচ্ছে x² আর এই সংখ্যার বর্গের x² পার্থক্য, অর্থাৎ পার্থক্যটা বলা আছে 81। ঠিক আছে, এইটা দেখো এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করতে পারি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা কী লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে না? আচ্ছা তাহলে এটাকে a প্লাস বি এর ফর্মুলা ভাঙলাম, a প্লাস এক্স মাইনাস 1 ইন্টু এ মাইনাস এক্স মাইনাস 1, এ মাইনাস বি এটাকে ফর্মুলা। ঠিক আছে, তাহলে a প্লাস এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস এক্স আর এই মাইনাস গিয়ে প্লাস 1 হয়ে যাবে। ঠিক আছে, এই মাইনাস এক্স বাদ চলে যাবে, তাহলে এক্স আর এক্স যোগ করলে কত 2x থেকে 1 বিয়োগ হয়ে গেল, আর এক্স বাদ চলে গেল, তাহলে এখানে থাকলো শুধু 1, তাহলে ইন্টু 1, তাহলে ইন্টু 1 রাখাও যায় না রাখাও তাই, তাহলে এটা হলো এই ভ্যালুটা। ঠিক আছে, আর এটা সমানই তো বলা আছে 81, বর্গের পার্থক্য 81 বলা আছে। ঠিক আছে, আচ্ছা 81, তাহলে 2x সমান কত হবে, এই একটা ওই দিক চলে গেল, তাহলে 81 সঙ্গে 1 যোগ হবে অর্থাৎ 82 হলো, আর এই x সমান কত হবে, এই 82কে গিয়ে 2 দিয়ে ভাগ, 2টা গুণ হিসেবে আছে, এই দিকে আসলে ভাগ হয়ে যাবে অর্থাৎ হবে 41। তাহলে বড় সংখ্যাটা পেয়ে গেলাম 41, আর ছোটো সংখ্যাটি কত পাবো, তার থেকে আগের সংখ্যাটি কত পাবো 41 মাইনাস 1 অর্থাৎ 40। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তো এই ক্লাসটিকে বা এইটাকে আরেকবার দেখো, তাহলে আশা করছি বুঝতে পেরে যাবে। তো চলো আমরা নেক্সট অঙ্কে যাই।
দেখো 16 নম্বর অঙ্কটা কি বলেছে যে 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ওই ট্রেনটি কত সময়ে এত মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে আমরা জানি কি একটা ট্রেন আর একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে, তার মানে ট্রেনটি যে ডিস্ট্যান্স অতিক্রম করবে সেটা হচ্ছে কি ট্রেনের লেন্থ আর সেই সেতুর লেন্থের যোগফলের সমষ্টিটাই অতিক্রম করবে। অর্থাৎ আমি বলতে পারি যে স্পিড ইজ ইকাল টু ট্রেনের লেন্থ কত 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন আর 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতু। তাহলে এই দুটো দৈর্ঘ্যের সমষ্টিটাই কি তাদের দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ 125 আর 175 যোগ করলে কত হবে 200, 300, অর্থাৎ তাদের ডিস্টেন্স হবে 300 বাই টাইম, তাদের সময় কত লাগছে 20 সেকেন্ড। অর্থাৎ এই ট্রেনটা 175 মিটার একটা দীর্ঘ সেতুকে অতিক্রম করতে সময় লাগছে কত 20, তাহলে 20 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু হয়ে গেল ডিস্টেন্স বাই টাইম, তাহলে 0 0 কাটছে, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার কি বলেছে ওই ট্রেনটি কত সময়ে 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে একই জিনিস বলেছে স্পিড ইজ ইকুয়াল টু ওই ট্রেনটি মানে কি 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন যখন 115 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন কত সময় লাগবে তাই বলেছে। তাহলে এই 125 মিটার একটা দৈর্ঘ্যের ট্রেন 115 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার মানে ডিস্টেন্স কি এই ডিস্টেন্সটা হবে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমষ্টি। তাহলে 125 আর 115 যোগ করলে কত হবে 200, 225 আর 15 অর্থাৎ 240 ডিস্টেন্স অতিক্রম করবে কত 240 মিটার বাই টাইম। ঠিক আছে, আর স্পিডের ভ্যালুটা তো জানা আছে আমার 15। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি টি এর ভ্যালুটা বের করবো কত 240 বাই স্পিডের ভ্যালু বলা আছে 15। ঠিক আছে, তাহলে দেখো 3 5 15, 4 5 20, হাত থেকে 5 8 40, 3 16 48, অর্থাৎ টি সময় কত লাগবে 16 সেকেন্ড। অর্থাৎ যখন এই 125 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন যখন 175 মিটার একটা সেতুকে অতিক্রম করছিল তখন 20 সেকেন্ড সময় লাগছিল, আর যখন এই 125 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনই যখন 115 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন তার সময় লাগবে 16 সেকেন্ড। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। 17 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি যে 12 মিটার দৈর্ঘ্য ও 16 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 4 মিটার চওড়ার একটা রাস্তা তৈরি করা হলো। ধরো এইটা একটা আয়তকার বাগান। ঠিক আছে, এর দৈর্ঘ্য বলা আছে 12 মিটার আর প্রস্থ বলা আছে 10 মিটার। ঠিক আছে, এবার বলছে আয়তকার মাঝের দৈর্ঘ্য বরাবর এই দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা তৈরি করা হচ্ছে হলো, তাহলে আবার এই প্রস্থ বরাবর একটা রাস্তা তৈরি করা হচ্ছে। ধরো এটাকে ইচ্ছে আমি এই প্রস্থ বরাবর একটা রাস্তা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দৈর্ঘ্য বরাবর যখন রাস্তাটা তৈরি করা হলো তখন এই যে এটা কি 4 মিটার চওড়া রাস্তা তৈরি করা হয়েছে, তার 4 আর দৈর্ঘ্য বরাবর যখন তৈরি করা হয়েছে এই দৈর্ঘ্য কত 12 হবে, তাই 4 12 48 মিটার রাস্তার ক্ষেত্রফল হবে। আবার যখন প্রস্থ বরাবর রাস্তা তৈরি করা হয়েছে তখন এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে 4 মিটার চওড়া 4, আর এই প্রস্থ বরাবর এটা কত হবে 10, তো 4 10 40, তাহলে 40 আর 88। এখন তার মানে রাস্তার যে ক্ষেত্রফল চেয়েছে তাহলে 40 আর 48 যোগ করলে হচ্ছে 88। আমরা যদি 88 গিয়ে টিক মেরে দিই আমাদের অ্যান্সার ভুল হয়ে যাবে। কেন? দেখো যখন এই দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য নিলাম তখন রাস্তার ক্ষেত্রফল এই পুরোটা গিয়েছে। ঠিক আছে, আবার যখন এই প্রস্থ বরাবর নিয়েছি এই বরাবর তখন এই রাস্তার ক্ষেত্রফল নিয়েছি। দেখো এই যে এই মাঝের এই যে ক্ষেত্রফলটা এটাকে দুবার নেওয়া হয়ে গেছে, তার মানে এইটা ছিল এই দৈর্ঘ্যর এইটা ছিল 4 মিটার আর এই প্রস্থ এটা ছিল 4 মিটার, তাহলে 4 4 16, অর্থাৎ 16 মিটারটা দুবার নেওয়া হয়েছে, একবার 16 মিটার, তাহলে কী করবো বিয়োগ করে দেবো। অর্থাৎ এই মাঝের এই রাস্তাটুকুর ক্ষেত্রফল হয়েছে 16 বর্গমিটার, এইটা দুবার নেওয়া হয়েছে তার জন্য একটা 16 আমাকে এখান থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে 48 আর 40 যোগ হলো 88 থেকে আমাকে 16 বিয়োগ করতে হবে, তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2, 8 থেকে 1 বাদ দিলে 7, তাহলে 72 বর্গ মিটার হবে আমার রাস্তার ক্ষেত্রফল। এটাই চেয়েছে 4 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত, তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাবো এবার। দেখো 18 অঙ্কটা কি বলেছে যে বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকায় 3 বছরের সুদ আসল কত। তো 10% মানে কি 1/10, 10% মানে কি 10
10/100 কাটাকাটি করলে 1/10 হবে। তাহলে প্রথম বছরের প্রিন্সিপাল যদি 10 টাকা হয় তাহলে 1 টাকা অ্যামাউন্ট হচ্ছে এই সুদ হচ্ছে, তাহলে অ্যামাউন্ট হবে 11 টাকা। ঠিক তারপরের বছরে 10 টাকার উপরে সুদ আসল হবে 11 টাকা, তারপরের বছরে 10 টাকার উপরে সুদ আসল হবে 11 টাকা। ঠিক আছে, তাহলে 3 বছরের যে প্রিন্সিপাল হবে 10 × 10 × 10 অর্থাৎ 1000 টাকা, আর 3 বছর পর যে সুদ আসল হবে 11 × 11 × 11 অর্থাৎ 1331 টাকা। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, জটিল সুদে এত টাকায়, মানে আসল বলেছে 10,000 টাকা, আর এখানে আসল দেখছি 1000 টাকা। তাহলে আমি বলতে পারি 1000-এর মানই বলা আছে 10,000, তাহলে একের মান বলা হবে কত, 10,000/1000। তাহলে অ্যান্সার কী চেয়েছে, 3 বছর পরে সুদ আসল কত, তো সুদ আসল কত 1331, তাহলে 1331-এর মান কত হবে, তাহলে 1331-এর মান এখানে গিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হাজার কেটে যাবে, 1331 × 10 অর্থাৎ 13,310 টাকা হবে 3 বছরের পর সুদ আসল। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান 13,310, অপশান ডি অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। চলো 19-এর অঙ্কটা কী বলেছে দেখি। বার্ষিক পরীক্ষায় এ 70% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং বি পাই এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 10% কম, তাহলে দ্বিতীয় স্থানাধিকারী বি এর প্রাপ্ত নম্বর 630 হলে তাহলে মোট কত নম্বর পরীক্ষায় হয়েছিল। দেখো এই অঙ্কটা দুই রকমভাবে করা যাবে, আমি দুই রকমভাবে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বার্ষিক পরীক্ষায় এ 70% নম্বর পেয়েছে, 70% নাম্বার পেয়েছে মানে কি 70, 100-এর মধ্যে 70 পেয়েছে, আমি ধরে নিলাম টোটাল নাম্বার হচ্ছে 100, টোটাল নাম্বার হচ্ছে 100, তাহলে এর প্রাপ্ত নম্বর কত 70, তাই তো। এবার বি এর প্রাপ্ত নম্বর কি বলেছে, এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 10% কম পেয়েছে, অর্থাৎ 70 এ পেয়েছে, এর যে প্রাপ্ত নম্বর তার উপরে 10% কম পেয়েছে, মানে কি 70-এর উপর 90% নম্বর পেয়েছে বি, তাহলে বি এর প্রাপ্ত নম্বর কত 70 × 90/100, তাহলে 0 0 0 0, 7 9 63, তাহলে বি এর প্রাপ্ত নম্বর হচ্ছে 63 আর এর প্রাপ্ত নম্বর হচ্ছে 70। কিন্তু এখানে বলেছে দেখো বি এর প্রাপ্ত নম্বর হচ্ছে 630, তাহলে আমি এখান থেকে বলতে পারি 63-এর মানে 630, তাহলে একের মান কত 630/63। ঠিক আছে, আর কী চেয়েছে, তাহলে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল, আমি তো মোট নম্বর ধরেছিলাম 100, তাহলে 100-এর মান কত, তাহলে 100 গিয়ে এখানে গুণ হবে। ঠিক আছে, তাহলে 63 10-এ 630, 10 × 100 অর্থাৎ 1000, তাহলে টোটাল নম্বর হচ্ছিল 1000-এ। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। আর একটা উপায় করা যায়, আমি ধরে নিলাম যে টোটাল যে পরীক্ষা সেটা হয়েছিল পি নাম্বারে। ঠিক আছে, পি নাম্বারে হয়েছিল বা এক্স নম্বরে হয়েছিল। এবার পি এর ওপরে 70% পেয়েছে কে, এ পেয়েছে, তাহলে এর প্রাপ্ত নম্বর কত, পি এর ওপরে 70% নাম্বার এর প্রাপ্ত নম্বর, তাহলে পি × 70/100, এটা হলো এর প্রাপ্ত নম্বর। ঠিক আছে, এবার বি কী করেছে যে এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 10 পেয়েছে, তাহলে এর প্রাপ্ত নম্বর তো এই টোটালটাই এর প্রাপ্ত নম্বর, এই নাম্বারের ওপরে সে 10% কম পেয়েছে, মানে কি এই নাম্বারের উপর 90% নাম্বার পেয়েছে, 90% মানে কি 90/100, তাহলে এটা হচ্ছে বিয়ের, এই নাম্বারটা হলো বিয়ের প্রাপ্ত নম্বর, কিন্তু বিয়ের প্রাপ্ত নম্বর বলছে 630, তাহলে এটার সঙ্গে আমি 630 সমান করে দিতে পারি, আর এটাকে ক্যালকুলেশন করবো তো পি এর ভ্যালুটা বের করে নেব, তাহলে 0 আর এই 0 কাটলাম, 7 9 63, তো 63 10-এ 630, তাহলে পি এর ভ্যালু কত হলো 10, আর এই 100টা গিয়ে গুণ হবে, তাহলে 10 × 100 অর্থাৎ 1000, তাহলে পি সমান কত হলো 1000, অর্থাৎ টোটাল যে পিটা ধরেছিলাম টোটাল নাম্বার, অর্থাৎ টোটাল নাম্বার ছিল সেই পরীক্ষায় মোট নাম্বার ছিল 1000-এর মধ্যে পরীক্ষাটা হয়েছিল। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে যাই, আমরা 20 নম্বর অঙ্কে চলে যাব। দেখো 20 নম্বর অঙ্কটা কি বলেছে যে একটি বাস স্ট্যান্ড থেকে এ বি ও সি এই 3টি রুটের বাস যথাক্রমে এত মিনিট অন্তর ছাড়ে, তাহলে সকাল 5টায় যদি একসঙ্গে ছাড়ার পর পুনরায় কোন সময় 3টি রুটের বাস একসঙ্গে ছাড়বে, এরকম টাইপের অঙ্ক থাকলে এইটাকে লসাগু করে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ 4 15 আর 16 লসাগু করে দাও, তাহলে 4 একে 4, এখানে 15, 4 4 16, আর লসাগু যাবে না, তাহলে 4 15 60 আর 6 60, 4 6 24 অর্থাৎ 240 মিনিট, এটা 240 মিনিট। তো মিনিটকে আমি ঘন্টায় চেঞ্জ করতে হলে 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 0 0 4 6 24 অর্থাৎ 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা পর আবার কি ওই বাসগুলো পুনরায় একই সঙ্গে ছাড়বে, তাহলে প্রথমে সকাল 5টায় ছেড়েছিল, 5টার পর 4 ঘন্টা পর মানে কি কটা হবে 9টার সময় আবার ছাড়বে, তাহলে পুনরায় ওই 3টি রুটের বাস সকাল 9টার সময় আবার একসঙ্গে ছাড়বে। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি অ্যান্সার। ঠিক আছে, চলো 21 নম্বর অঙ্কে যাই। দেখো 21 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক, একটু দেখে যেতে পারো। দেখো বলেছে সমপরিমাণ অর্থ 14% ও 16% সরল সুদে জমা রাখার 5 বছর পর মোট সুদ হয় 45,000 টাকা, তাহলে 14% হারে 5 বছরের সুদ কত হবে, 5 14 70% হবে। আবার 16% হারে 5 বছরের সুদ 5 16 80, তাহলে 80% সুদ হবে।
তাহলে এই 70% সুদ আর 80% সুদ মিলে টোটাল সুদ কত হয়েছে? 45,000 টাকা হয়েছে। ঠিক আছে, 45,000 হয়েছে। তাহলে 70 আর 80 যোগ করলে কত? 150%-এর মানই কত হয়েছে? 45,000। তাহলে একের মান কত হবে? 45,000 বাই 150%। তাহলে কী চেয়েছে? জমা রাখা মোট অর্থের পরিমাণ কত? আমি ধরলাম যে 100% টোটাল অর্থ ছিল, তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে 100%-এর ভ্যালু এখানে 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই একটা জিরো কাটলাম, 15কে 15, 3 15 45 অর্থাৎ 300। 300 × 100 অর্থাৎ 30,000 টাকা। তাহলে এখানে তো 30,000 অপশান নেই। যদি 30,000 অপশান থাকতো তো আমরা 30,000 টিক মেরে দিয়ে চলে আসতাম, আমাদের অঙ্ক ভুল হয়ে যেত। কেন ভুল হতো? আর এই অঙ্কটা কেন আমি ভালো অঙ্ক বললাম? এই কারণে ভালো অঙ্ক বললাম। দেখো, সে 30,000 টাকা সমপরিমাণ অর্থ 14% আর 16% হারে রেখেছে, অর্থাৎ 14% হারেও 30,000 টাকা রেখেছে আর 80% হারেও 30,000 টাকা রেখেছে। তাহলে তার মোট অর্থ কত? 30,000 আর 30,000 কত? টোটাল 60,000 টাকা। তাহলে মোট অর্থ হচ্ছে 60,000 টাকা। ঠিক আছে, তো আমাদের এটার অ্যান্সার হচ্ছে অপশান বি। একটু অঙ্কগুলো এই জন্য পরীক্ষার হলে অঙ্ক কিন্তু তোমাদের ফুড এসআই বা ক্লার্কশিপের অঙ্ক খুব একটা জটিল অঙ্ক থাকে না, এরকম টাইপেরই সহজ সরল নর্মাল অঙ্ক থাকবে। কিন্তু অঙ্কগুলোকে ভালো করে পড়ে নিবি, কী চেয়েছে এবং কী বলতে চেয়েছে, ঠিক আছে, সেই অনুযায়ী অ্যান্সার করবে। বোঝা গেল? তো চলো 21 নম্বর অঙ্ক আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে। চলো 22 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 22 নম্বর অঙ্কটা কি বলেছে যে 250টি আম 55 জন বালক বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক বালক 4টি আম ও প্রত্যেক বালিকা 5টি আম ভাগে পায়। তাহলে বালিকার সংখ্যা কত? তো আমি বালিকার সংখ্যা এক্স ধরলাম। তো বালিকার সংখ্যা যদি এক্সটি হয় আর বালিকা 5টি করে আম পেয়েছে, তাহলে বালিকা মোট আম পাবে কত? x × 5। আর তাহলে বালক কটা থাকবে? এক্সটি তো বালিকা, তাহলে বালক থাকবে নিশ্চয়ই 55 থেকে এক্স বিয়োগ করলে এটা বালক হবে। আর বালক কটা করে পেয়েছে? 4টে করে পেয়েছে, তাহলে 4 দিয়ে গুণ করলে এটা হবে বালকের মোট প্রাপ্ত আম আর এটা বালিকার মোট প্রাপ্ত আম। তাই দুটোকে যোগ করে দিলেই কী হবে? নিশ্চয়ই 255 হবে। তাই এই দুটো যোগফলই 255 হবে। এখান থেকে এক্সের ভ্যালু বের করবো, তাহলে 5x আর এখানে 4x, তাহলে 5x থেকে 4x বাদ দিলে কত হবে? x হবে। আর 55 × 4 গুণ করলে কত হবে? এখানে হবে 200, 4 5 20 অর্থাৎ 220। তাহলে এক্সের ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু 220টা ওই দিক নিয়ে চলে যাবো, তাহলে 250 থেকে 220 বিয়োগ করলে হবে 30। তাহলে এক্সের ভ্যালু 30। তাহলে বালিকার সংখ্যা আমি ধরেছিলাম এক্স, তাহলে আমাদের অ্যান্সার অপশান বি। চলো নেক্সট অঙ্কে যাই, 23 নম্বর অঙ্কে যাই। 23 নম্বর অঙ্কটা কী বলেছে যে 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত? দেখো এখানে আছে সংখ্যা, কলার সংখ্যা আর এখানে কলার দাম। তো প্রথমে কি করেছে? 2 টাকায় 3টি হিসেবে কলা কিনেছে, তাহলে ক্রয় মূল্যটা কত? 3টি কলা কিনেছে 2 টাকায়, ঠিক আছে। আর যখন বিক্রি করেছে তখন 3 টাকায় 2টি কলা বিক্রয় করেছে, অর্থাৎ 2টি কলা বিক্রি করেছে 3 টাকায়। আমি এই কলার সংখ্যাটাকে আমি সমান করে নেব, অর্থাৎ এই 2 দিয়ে এখানে গুণ করব আর এই 3 দিয়ে এখানে গুণ করব। এই 3 দিয়ে এখানে গুণ করেছি মানে এখানে গুণ করব, 2 দিয়ে এখানে গুণ করেছি এখানেও গুণ করব, অর্থাৎ দেখো 3 2 6 6। সেম সংখ্যক কলার দাম ক্রয় মূল্য 4 টাকা ছিল, আর ঠিক সেই সেম সংখ্যক কলাই যখন বিক্রি করছে 9 টাকায় বিক্রি করছে। তার মানে 4 টাকা দিয়ে কলা কিনে 9 টাকা দিয়ে বিক্রি করছে, তার মানে লাভ কত টাকা হচ্ছে? 5 টাকা লাভ হচ্ছে। আমাদের কী চেয়েছে? লাভের হার বের করতে হবে। তাহলে 5 টাকা লাভ হলো, আর আমরা লাভ বা ক্ষতি বের করি ক্রয় মূল্যের ওপরে। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 4, তাহলে 4-এর উপরে লাভ হয়েছে 5 টাকা, তাহলে 100-এ কত? তাহলে 4 একে 4, 4 25 100 আর 5 25 125%। তার মানে তার লাভ কত হয়েছিল? 125%। অ্যান্সার হচ্ছে অপশান ডি। চলো নেক্সট 24 নম্বর অঙ্কে। দেখো 24 নম্বর অঙ্কটা কী বলেছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 869 দ্বারা বিভাজ্য হবে। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা 9কে আমি এই 869 দিয়ে ভাগ করে দেবো, 869 দিয়ে ভাগ করে দেবো। 1 869, 9 থেকে 9 বদলে 0, 9 থেকে 6 বদলে 3 আর এখানে 1, আর এখানে 8টা 9 নামবে, আবার এখানে হবে 869, এখানে 0 0, এখানে 4 আর এখানে 13 থেকে 9 বদলে 4, 440, এখানে আবার একটা 9 নামবে, ঠিক আছে। 5 দিয়ে চলে যাবে, দেখো 5 9 45 এর 5 হাত থেকে 4 আর 5 6 30 আর 4 34 এর 4 হাত থেকে 3, 5 8 40 আর 3 43, ঠিক আছে। তো 9 থেকে 5 বাদ দিলে হবে 4 আর এখানে 10 থেকে 4 বাদ দিলে হবে 6, এখানে 0 0, হ্যাঁ, তাহলে এখানে 64 হয়ে গেলো। এই 64 আমার কি থাকলো? এটা ভাগশেষ থাকলো, 64 হচ্ছে ভাগশেষ। তার মানে 9,000
আচ্ছা 99,999 এই যে সংখ্যাটাকে এই 869 দ্বারা বিভাজ্য হবে তখনই যখন এই সংখ্যাটা আমি এই সংখ্যাটা থেকে বিয়োগ করে দিতে পারবো। অর্থাৎ বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যা, ক্ষুদ্র 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি এই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই সংখ্যাটা থেকে যদি আমি ক্ষুদ্রতম মানে সবচেয়ে কম ছোট 64 এই সংখ্যাটা থেকে বিয়োগ করি তাহলে বিয়োগফল যেটা হবে সেটাকে দেখবে 869 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তো আমাদের এখানে অ্যান্সার চেয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তো আমাদের যেটা ভাগশেষ যাবে মানে থাকবে সেটাই হবে সেই ক্ষুদ্রতম সংখ্যা। অতএব আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। ঠিক আছে, তো চলো। তো 25 অঙ্কটা দেখো কি বলেছে যে এ বি এর কাছে একটি দ্রব্য 5% লাভে বিক্রি করে, বি সি এর কাছে 2% লাভে এত টাকা বিক্রি করে। অর্থাৎ এ বি আর সি, এ যদি কোনো একটা দ্রব্য 100 টাকায় কিনেছিল তো বি এর কাছে 5% লাভে বিক্রি করেছে, মানে কি 105 টাকা বিক্রি করেছে। বি আবার সি এর কাছে 2% লাভে বিক্রি করেছে, অর্থাৎ 105-এর উপর 2% মানে কি 102% বিক্রি করেছে, অর্থাৎ 102/100। তাহলে এই দামে হচ্ছে বিক্রি করেছে আর এই দামটাই বলা আছে যে 1071 টাকা, তাহলে এইটার মানে 1071 টাকা। তাহলে একের মান কত হবে 1071, আর এটা গিয়ে এটা ভাগ হবে, ভাগটাকে যদি আমি গুণ লিখি তাহলে নিচেরটা উপরে চলে যাবে উল্টে গিয়ে আর উপরেগুলো নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে 105 × 102। এবার কি বলেছে যে এ দ্রব্যটি জন্য কত টাকা দিতে হয়েছিল, অর্থাৎ এ প্রথমে 100 টাকাতে কিনেছিল, তাহলে 100-র মান কত, তাহলে 100-র মান কত 100 গিয়ে গুণ হবে এখানে। ঠিক আছে, আচ্ছা এবার 5 × 20 100, 5 × 21 105। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 7 দিয়ে 3 7 21, 7 থেকে 7 5 7 35, 5 7 35 আর 3 7, আচ্ছা 7 থেকে 7 8 থেকে 3 5 7 35, 8 থেকে 3 7 21, আর তো 153। ঠিক আছে, আচ্ছা 3 দিয়ে আবার যাবে, 3 একে 3, 3 5 15, 3 একে 3 51 হলো। আবার 51কে দেখো 17 দিয়ে যাবে, 3 17 51, আর এখানে 17, 5 17 85, 6 17 102। ঠিক আছে, 3 একে 3, 3 দুগুণে 6, 2 একে 2, 10 দুগুণে 20, তো 10 × 100 অর্থাৎ 1000। তাহলে একে দ্রব্যটি কিনতে কত টাকা ব্যয় করতে হয়েছিল 1000 টাকা। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। তো বন্ধুরা ক্লাসটি এখানে শেষ করছি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ক্লাসটিকে অবশ্যই লাইক করে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমি এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।